প্রায় 2 দশকের আন্দোলনের ফসল হিসেবে 1971 সালে যে শক্তির বিরুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বর্তমানে বাংলাদেশ আবার সেই শক্তির হাতেই বলে মনে করছেন অনেকেই। যেই শক্তি পাকিস্তানের আধিপত্য থেকে বাংলাদেশের মুক্তি চায়নি, আজ বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে। গত বছরের আগস্ট মাস থেকে দেশটিতে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা এক কথায় গোটা বিশ্বের নজিরবিহীন। ভারত বিরোধী জিগির বর্তমান বাংলাদেশের দেশাত্মবোধের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ। দেশটিতে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ধূলিসাৎ হবার পাশাপাশি সংখ্যালঘুদের ওপর অকথ্য নির্যাতনের কারণে নিন্দার ঝড় উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ ইউনিস প্রশাসন। এদিকে মার্কিন মসনদে দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মার্কিন রাষ্ট্রপতি বলেন, কোট, আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, আনকোট। বাংলাদেশের এমন অরাজকতা নিয়ে তাহলে কি ভাবছে ট্রাম্প? মোদি ট্রাম্প বৈঠকের পর পরিস্থিতি কতটা পরিবর্তন হতে পারে? ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক শিথিল করতে কি ভূমিকা নিতে পারে বা নেবে আমেরিকা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এবার কি বাংলাদেশি হিন্দুদের নির্যাতন বন্ধ হবে? এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকার সফর এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর বাংলাদেশে ক্রাইসিস কি মিটবে, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন ডক্টর অভিজিৎ চন্দ, নমস্কার, এবং ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জয় স্যার, প্রথমে আপনার কাছে আসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকার সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে, যেগুলো অবশ্যই গোটা বিশ্ব তাকিয়েছিল? নমস্কার। আমরা সবাই জানি যে মোদি ট্রাম্পের যে এই যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আসলে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের যে সঙ্গে যে ইউএস এর যে রিলেশনশিপটা না, এটা কিন্তু মানে কৌশলগত দিকই বলা যায়, স্ট্র্যাটেজিক, মানে এটা দীর্ঘদিন যাবত চলে আসছে। আপনি লক্ষ্য করে দেখুন যে ব্রিটেন আমলে ট্রাম্পের প্রথম যখন নাকি ট্রাম্প 1, ব্রিটেন, নাও এখন আবার ট্রাম্প 2, তার মধ্যে যে চুক্তিগুলো আগে যেগুলো তার আগে যেটা নাকি ব্রিটেনের আমলে যেগুলো হয়েছিল, মোটামুটি অন সেম লাইন কিন্তু এটা কিন্তু এগুচ্ছে। মানে বেসিক্যালি অন স্ট্র্যাটেজিক ভিউ পয়েন্ট থেকে দি মিটিং ওয়াজ ভেরি ভাইটাল। আচ্ছা, এবং ওই দিকেই কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে, যেমন ফাইটার জেট কেনাই বলুক বা ডিফেন্সের কথাই বলুক বা দিস অল আর বেসিক্যালি, এবং ভারতবর্ষে দেখবেন আর কি জানি কয় ডিফেন্স, এই যে আপনার এই যন্ত্রাংশ যেগুলো উৎপাদনের ব্যাপার বলা হচ্ছে, এগুলো কিন্তু ওই বিয়ের আমলেও ছিল। আচ্ছা, এবার যেটা নাকি মুখ্য ছিল সেটা হলো why the meeting was basically very important on basically the tariff front. কারণ কি ট্যারিফ ফ্রন্ট, বাণিজ্যের শুল্কের ব্যাপারে। কারণ কি ট্রাম্প তার আগে অলরেডি নির্বাচনের সময় বলেছিল যে কয়েকটা দেশের উপর উনি যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি শুল্ক চাপাবেন। তার মধ্যে চীনের উপর শুল্ক চাপিয়েছে, মেক্সিকো প্লাস অনেক দেশের উপর শুল্ক চাপিয়েছে। ইন্ডিয়াকে উনি বলেছেন যে ইন্ডিয়ার সম্পর্কে উনিও ঠিকই একই কথা বলেছেন যে নো ওয়ান উইল বি বেসিক্যালি এসকেপড। এবং ইন্ডিয়া গভর্নমেন্ট যদি আপনি লক্ষ্য করে দেখেন, এবার যখন নাকি ট্রাম্পের সঙ্গে যখন ভিজিটে যখন গিয়েছিল, ইন্ডিয়ান বেসিক্যালি আমাদের বাজেটেও যদি লক্ষ্য করে দেখবেন যে বেশ কিছু আমেরিকান পণ্যে কিন্তু শুল্ক কমানোর কথা বলা আছে, এক্সপোর্টে কমানোর কথা বলা হয়েছে, বাজেটেই বলা হয়েছে। তার মানে কি দেখ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ বেসিক্যালি এই যে বলা হচ্ছে যে এআই টু স্পেস, ট্রেড টু টেকনোলজি, সিকিউরিটি টু ডিফেন্স, এবং তার যে সমস্ত যে F-35 বা ইন্ডিয়াতে ডিফেন্স প্রোডাকশন গুলো ক্যারি আউট করা হবে।
তো দিস অল বেসিক্যালি যাই থাকুক এগুলো, দিস অল আর স্ট্র্যাটেজিক, দীর্ঘকালীন একটা এই যে চুক্তিতে একটা উদ্দেশ্য নিয়ে দুটো দেশ এগুচ্ছে, এবং দুটো দেশেরই কিন্তু আপনি দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনি লক্ষ্য করে দেখেন যে ইন্টারেস্ট কিন্তু একই। বোথ ওয়ান বেসিক্যালি টু চেক দ্য ডোমিনেশন অফ চায়না। চায়নার যে উত্তরোত্তর যে চায়নার যে প্রোডাকশন লাইন আছে, যেটা নাকি বেসিক্যালি আনএবিটেড, থামানো যাচ্ছে না, সেটাকে চেক দেওয়া। সেকেন্ড হলো যে মুসলিম মৌলবাদ যেটা আছে সেটাকে চাপিয়ে রাখা, এটাকে কন্ট্রোল করা। বোথ ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা, সাউথ ইস্ট এশিয়া প্লাস বাংলাদেশ, দে হ্যাভ দ্য বেসিক্যালি দ্য কমন ইন্টারেস্ট। আচ্ছা, ঠিক আছে। আর ট্যারিফটা ইন্ডিয়ার একটা ব্যাপার, ঠিক আছে। এবং সুতরাং এখানে কিছু না বললেও এখানে কয়েকদিন পরে বোঝা যাবে যে বেসিক্যালি কি নির্যাসটা বেরিয়ে আসছে। আপাতত তো যেগুলো আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, টেকনোলজি, ডিফেন্স সিকিউরিটি, ডিফেন্স প্রোডাকশন, তারপরে ট্রেড ইত্যাদি, সো মেনি থিংস আর বেসিক্যালি ডিসকাসড। ওকে, তাহলে এখন আপনি যেটা বললেন, একটা বিষয় বললেন যে কমন ইন্টারেস্ট, সেটা আসবো আপনার কাছে আরেকবার, কিন্তু তার আগে একটু জেনে নিই যে ভারত, বাংলাদেশ এবং আমেরিকা কমন ইন্টারেস্ট বলতে এখানে আমরা এই তিনটে দেশের এই মুহূর্তে কমন ইন্টারেস্ট কি? না দেখুন, এখন বাংলাদেশের বেসিক্যালি এই বললাম যে ইন্ডিয়া, আমেরিকা, কারণ বাংলাদেশে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে কার আপনার মানে ফিনান্স বেশি, বিভিন্ন প্রজেক্টে যদি আপনি লক্ষ্য করে দেখেন, আলটিমেটলি অর্থনীতি বা বাণিজ্যটাই মূল কমন ইন্টারেস্টের ব্যাপার। আপনার আছে চায়না। কারণ কি বাংলাদেশের আপনার যে 5ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে বাংলাদেশের যে একটা অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশের ইকোনমি কিন্তু ক্রাম্বলিং, এই যে ভেরি ভেরি খুব ডিফিকাল্ট কন্ডিশন আছে, এটা কিন্তু বলছে না কেউ। ঠিক আছে, যেটা হাসিনার আমলে যেটা 6 থেকে 7% গ্রোথ রেট ছিল, এটা এখন কোথায় আছে কেউ বলতে পারছে না। শুধু কেবলমাত্র হিংসা মানে মানে অরাজকতা এবং অস্থিরতা চলছে বাংলাদেশে। ঠিক আছে, একদম এর কর্মহীনতা, মানে ইনফ্লেশন, লট অফ মানে মানে কি বলবো যে বেসিক্যালি প্রবলেমস আর এনগ্রসিং বাংলাদেশ। ঠিক আছে, এখন এর মধ্যে সবচেয়ে বড় আরেকটা বড় ব্যাপার হলো যে মুসলিম ফান্ডামেন্টালিজম, দ্য গ্রোথ অফ দিস থিং। এবং এটা নিয়ে কিন্তু বহুত আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে আওয়ামী লীগের যে একটা ফ্যাকশন আছে, তারাও কিন্তু বেসিক্যালি আমেরিকার কাছে কিন্তু অলরেডি এই যে ওয়াশিংটনে কদিন আগে একটা কিন্তু ডেপুটেশন দিয়েছে দিস গ্রোথ। এবং গ্রোথটা তো দেখাই যাচ্ছে, যেভাবে নাকি জামাত ইসলাম হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে আমরা এখানে বসে বলে গেছিলাম, ওপেনলি রাস্তা দিয়ে বলে যাচ্ছে ধর আর মানে প্রিয় কর, নিধন কর। ঠিক আছে, সুতরাং এটা তো এটা আমেরিকার কাছে দুটোই চ্যালেঞ্জিং। আমি যেটা বুঝি সেটা হলো দ্য গ্রোথ অফ বেসিক্যালি দ্য চায়না ইন দিস সাউথ ইস্ট এশিয়া, কারণ চায়না এটাকে কন্ট্রোল করতে চাইছে, আমেরিকা ডাজন্ট ওয়ান্ট ইট, মুসলিম ফান্ডামেন্টালিজম। ওকে, আসবো আপনার কাছে। ডক্টর চন্দ্র স্যার, আপনি কি মনে করেন এই বিষয়টাতে, মানে যে আমেরিকা এবং ভারতের মোদি এবং ট্রাম্পের এই বৈঠকের পর মানে যে বিষয়গুলো আলোচনা হলো, তাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো ছিল, মানে যেগুলো খুব বেশি নজরে ছিল গোটা বিশ্বে? নমস্কার। বর্তমান বিশ্বে আমরা সবাই জানি যে এখন এশিয়াতে আগামী 10 বছর অর্থনৈতিক এবং সামরিক সংঘাত সবচেয়ে বেশি হবে। আচ্ছা, পৃথিবীতে এই মুহূর্তে অর্থনৈতিক চালিকা শক্তি ইউরোপ থেকে সরে এসছে এশিয়ার দিকে। পৃথিবীর যে প্রথম 10টি দেশ আছে মানে টাকা পয়সার দিক থেকে, জিএনপির দিক থেকে, চায়না দ্বিতীয়, ভারত পঞ্চম, এর জাপান তৃতীয়, তারপরে সাউথ কোরিয়া আপনার দশম। এইভাবে যদি দেখেন পৃথিবীর 10টার মধ্যে 5টা দেশ এখন এশিয়াতে। আচ্ছা, আরো অনেকগুলো দেশ উঠে আসছে। এছাড়া পৃথিবীতে সবচেয়ে যে ভোলাটাইল জোন যেটা বলি আমরা, সেটাও কিন্তু এশিয়াতে বিলং করছে। আপনি ইসরায়েল সিরিয়া দেখলেন, দক্ষিণ চীন সাগর দেখলেন, এর মধ্যে আমাদের এখানে যে চীন ভারত বর্ডার, যেখানে চীনের চেষ্টা করছে ভারতকে কোণঠাসা করার, সেখানে আবার চীন পরমাণু শক্তিধর, ভারতও পরমাণু দেশ, পাশে পাকিস্তান, সেও পরমাণু শক্তি দেশ। ফলে বর্তমান বিশ্বে এশিয়ার এই দক্ষিণ এশীয় অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ।
দেখা গেছে যে সঞ্জয় স্যার যে কথাটা বলেছেন সেটা আমরা সবাই জেনেছি। মূলত দুটো ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। একটা হলো ভারত আমেরিকাতে সবচেয়ে বেশি রপ্তানি করে, ভারতে রপ্তানি বেশি হয়, আমেরিকা অনেক কম করে। আমেরিকা চাইছে আমেরিকা রপ্তানি বাড়ানো হোক, এটা বার্গেনিং হয়। সেখানে একটা সমস্যা হলো শুল্ক, ভারত শুল্ক চাপিয়ে রেখেছে যাতে দামটা বেশি হলে ভারতের না বিক্রি হয়। আমেরিকা চাই সেটা উঠে যাক। শুধু ভারতের ক্ষেত্রে না, আমেরিকার দুটি দেশের যে প্রধান অর্থাৎ ভারতের নরেন্দ্র মোদীজি এবং আমেরিকার ট্রাম্প, দুজনের বক্তব্য এক। ট্রাম্প বলেছেন আমেরিকা ফার্স্ট, আমাদের মোদীজির বক্তব্য সবাই জানি মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমার দেশই সর্বাগ্রে উঠে আসবে। ফলে এইখানে দুটি দেশের মধ্যে যে সম্পর্ক সেটা কিরকম হওয়া উচিত বা কোন দিকে যাচ্ছে সেটা ঝাড়িয়ে নেওয়ার জন্য আমরা দেখলাম ট্রাম্প ক্ষমতা বসার 1 মাসও হয়নি, আমাদের প্রাইম মিনিস্টার মোদী সাহেবের সাথে উনি মিটিং এ বসেছেন। এখানে শুধুমাত্র দুই দেশের কথা বললে হবে না, ব্যক্তিগতভাবে ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার মোদী কিন্তু একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে। এখন ট্রাম্পের কাছে এশিয়াতে চীনের যে শক্তি সেটাকে আটকানোর ক্ষমতা ওনার মনে হয়েছে, আমেরিকার মনে হয়েছে ভারতের আছে। আর পৃথিবীর যে আমাদের পররাষ্ট্রনীতি, এখানে there is no permanent friend or enemy, only permanent interest. অর্থাৎ যতদিন আমার দরকার ছিল সোভিয়েত ইউনিয়ন, আমরা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিলাম, সোভিয়েত ইউনিয়নের সাথে আমরা আছি, এখনো আছি রাশিয়ার সাথে। এখন আমার মনে হয়েছে যে আমেরিকার সাথে গেলে আমার কাছে গেলে আমাদের স্বার্থ রক্ষিত হবে, এবং আমেরিকাও মনে করছে ভারতের সঙ্গে যে বন্ধুত্ব করি আমার বাণিজ্য এবং সামরিক স্বার্থ রক্ষিত হবে। ফলে এখন দুজন কাছাকাছি এসছে। আর বাংলাদেশের কথা আপনি বলেছেন, বাংলাদেশে তো আমার তো মনে হয় যে সাংবাদিক সম্মেলন মানে 1 মিনিট আলোচনা হয়নি, বোধহয় 40 সেকেন্ডসের মতো আলোচনা হয়েছে। এটা একটা আমেরিকার কাছে এটা কোনো ফ্যাক্টর না। আমেরিকা এখন কোন যুদ্ধে জড়াতে চাইছে না। আপনি দেখেন জোর মানে পাওয়ার দিয়ে ট্রাম্প আসবার উইদিন 3 or 4 days হামাস এবং ইসরায়েল যেটা শুরু হয়েছিল 23 থেকে প্রায় 1.5 বছর প্রায় যুদ্ধ চললো, 1.5 বছরের ওপর সেটা 7 দিনের মধ্যে বন্ধ হয়ে গেল। এখন উইদিন 1 মান্থ দেখবেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ফর দ্যাট রিজন উনি চাইছেন না যে আর কোথাও যুদ্ধ চলুক, তাতে ওনার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ফর দ্যাট রিজন বাংলাদেশটা ওনার কাছে কোনো ইস্যু না। ট্রাম্পের কথার মূল লক্ষ্য হলো যেটা আপনি প্রথমেই বলেছেন, প্রাইম মিনিস্টার ডিসাইড, অর্থাৎ ভারতের সাথে যেহেতু আমেরিকার এখন সামরিকভাবে একটা জায়গায় এসছে, আমেরিকা বোয়িং প্লেনের অনেক কিছু, অ্যাপাচে হেলিকপ্টার অনেক কিছু ভারতে তৈরি হচ্ছে। ফলে ভারত বিব্রত হোক সিকিউরিটিতে, এমন কিছু আমেরিকা চাইবে না। ট্রাম্পের কথার মধ্য দিয়ে বাংলাদেশকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতের স্বার্থ লঙ্ঘিত হয়, বিশেষ করে সুরক্ষার ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে, সেটা যদি বাংলাদেশ করে থাকে বা ভাবে বা করবে, সেটা আমেরিকা কখনোই ভারতকেই সমর্থন করবে। এটা থেকে এটাই প্রমাণিত। এখন যে বিষয়টা অনেকেই বলছেন, অনেকেই জানতে চাইছেন ব্যাপারটা যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন হওয়ার আগে, নির্বাচনের আগে উনি বলেছিলেন যে হিন্দুদের উপর যে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে তা নিয়ে উনি কথা বলেছিলেন, সোচ্চার হয়েছিলেন, উনি মন্তব্য করেছিলেন, এবং ওনার এই মন্তব্যের পর গোটা বিশ্বব্যাপী হিন্দুরা একটা সাহস পেয়েছিল, আস্থা পেয়েছিল যে যদি মার্কিন মুলুকে আবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, তাহলে এই বিষয়টাতে উনি কোনো কিছু একটা করবেন, কোনো একটি পদক্ষেপ নেবেন, যার ফলে বাংলাদেশে যে অবাধে যে হিন্দু নির্যাতন চলছে তার একটা বিহিত হয়। কিন্তু এখন আমরা যখন দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এবং সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে যখন বাংলাদেশ ইস্যুকে ওনার সম্পর্কে ওনার কাছে জানতে চাওয়া হয়, উনি ডাইরেক্টলি বলে দিয়েছেন যে এটা সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানে। এখন এখানে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে যে অনেকেই বলছেন যে এটাতে আমেরিকা বাণিজ্যিক দিকটা দেখতে গিয়ে তার দায় এড়িয়ে গেছে, সবটাই ভারতের কাঁধে দিয়ে দিয়েছে বা নরেন্দ্র মোদীর কাঁধে দিয়ে দিয়েছে। আবার আরেকটা বলছে যে যেটা অভিজিৎ স্যার আপনি বললেন যে যেটা এতটাই তুচ্ছ ব্যাপার, বাংলাদেশকে তুচ্ছ ভাবছে যে শুধু ভারতই এটা হ্যান্ডেল করবে, আমেরিকা সেখানে নাক গলাবে না বলে উনি বলছেন। আপনার কি মনে হয় এই ব্যাপারটাকে স্যার? না, এখানে দুটো জিনিস আছে। এটা আপনি যদি ট্রাম্পের বক্তব্যটা লক্ষ্য করেন,
উনি কিন্তু একটা কথা বলেছেন, মিস্টার মোদি বেসিক্যালি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস ইস্যু ফর মেনি ইয়ার্স। একদম। হুম অন দিস ইস্যু মানে হোয়াট ইস্যু? আমি যেটা বলছিলাম, হুম the issue is basically the growth of this basically the Fundamentalism. fundamental terrorism। হুম ঠিক আছে, এই যে যেটা বলছিলাম আমি যে সাউথ ইস্ট এশিয়াতে যে বেসিক্যালি এই যে রিলেশনশিপটা, হুম ঠিক আছে, তো বিমস্টেকই বলুন বা অন্য যা কিছুই যতগুলো প্ল্যাটফর্ম হোক, তো মোদি অনেক দিন যাবত কাজ করছে, মানে কি হি হ্যাজ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, জানে এক্সপেরিয়েন্স, হি ইজ অ্যাওয়্যার দিস ইজ দ্য রিয়েল থ্রেট। হুম ঠিক আছে, এই ব্যাপারে কারণ কি আপনি যদি লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে ইউনিট সরকার আসার পরে হুম যত কিছু কথাবার্তা হয়েছে, অল বেসিক্যালি অ্যাটাকিং অন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইন্ডিয়া। হুম নর্থ ইস্টের চিকেন নেক কেটে দেওয়া হবে, অস্থির করে তোলা হবে, মানে যেন বলছে যে বাংলা ইন্ডিয়াতে আক্রমণ করা হবে, দখল করে নেওয়া হবে, দখল করে নেওয়া হবে। হুম ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো হোয়াট ডাজ ইট মিন? তার মানে কি মোদি এবং এই আপনি ডিফেন্স আমাদের যিনি নাকি এই বিক্রম মিস্ত্রি ছিল, উনি যে স্টেটমেন্টটা প্রাইম মিনিস্টার কিন্তু কোনো জবাব দেয়নি, যখন নাকি জবাবটা যখন পররাষ্ট্র সচিব যখন নাকি এই মোদির কাছে বলে দেওয়া হয়েছে মোদি এটা দেখবেন, মোদি কিন্তু বাংলাদেশ ইস্যুতে কিছু বলেননি। ট্রাম্প যেমন ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন, মোদিও কিন্তু কিছু বলেনি। পরবর্তী সময়ে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। তার মানে কি টোটাল ইস্যুতে এখন বেসিক্যালি মোদি ট্রাম্পের যে বক্তব্য, যে মিটিং, ওই মিটিং এ বাংলাদেশ ওয়াজ নট দ্যাট মাচ বেসিক্যালি an issue. I am basically totally in agreement with অভিজিৎ বাবু। আর সেকেন্ড হলো যে আমাদের যে পররাষ্ট্র সচিব যে বক্তব্যটা রেখেছে, উনি বলেছেন দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ বেসিক্যালি স্টেটেড হিজ উদ্বেগের কথা, দ্যাট ইজ অ্যাংজাইটি হ্যাজ বিন টোল্ড টু দি আমেরিকা। তার মানে উদ্বেগ কি? এই যে উদ্বেগগুলো আছে বাংলাদেশে যেগুলো চলছে, ভারত বিরোধী জিগিরটা, ভারত বিরোধী জিগির, সেখানে প্রগতিশীল সরকার নেই, সেখানে বারবার অস্থিরতার সৃষ্টির চেষ্টা হচ্ছে, যে হিন্দু বর্ডারে বারবার হিন্দু নিধনযজ্ঞ চলছে, ঠিক আছে, বর্ডারকে অশান্ত করার চেষ্টা হচ্ছে বারবার। তো অল দিস থিংস আর টোল্ড টু হিম। তার মানে কি? তার মানে এটা বলে দেওয়া হয়েছে বেসিক্যালি যে এই ইস্যুতে ইন্ডিয়া যদি কিছু স্টেপ নেয়, আমেরিকা উইল এন্ডোর্স ইট। আমেরিকা উইল এন্ডোর্স। এরপরও যদি এখন যদি বাংলাদেশ তারা যদি না এখানে না বলা এবং না বলার মধ্যেই একজন চুপ আর একজন অ্যাভয়েড করা, এই দুয়ের মধ্যে কিন্তু অনেক কিন্তু কথাই রয়ে গিয়েছে। যদিও এটা আলোচনা বাংলাদেশ সম্পর্কে আসেনি, কারণ আমি ব্যক্তিগত যেটা বলেছি, বুঝতে পেরেছি যে the timing of the Modi's visit is also very important. Why Modi is going just now? উনি তো উনার শপথের সময় যেতে পারেননি, জয়শঙ্কর গিয়েছিলাম, কিন্তু ইমিডিয়েটলি বেসিক্যালি দ্য টেরিফ ইজ এন ইস্যু। টেরিফ ওয়াজ এন ইস্যু ফর ইন্ডিয়া, কারণ কি চাইনাকে 10% টেরিফ লাগানো হয়েছে, এবং ইন্ডিয়াকে কত পার্সেন্ট লাগায়? ইন্ডিয়াকে যদি লাগায় তাহলে আমি 45 বিলিয়ন বোধহয় এক্সপোর্টের বোধহয় একটা গ্যাপ আছে, ঠিক আছে। এখন যদি ইন্ডিয়ান এক্সপোর্ট উইল বি amply suffered, so basically India is concerned on that line, ঠিক আছে। এর ফাঁকে মাঝামাঝি প্রাইম মিনিস্টার তো শুধু একমাত্র উনার সঙ্গে কথা বলেনি, আরো অনেকের সঙ্গে কথা বলেছেন, ঠিক। এখন বাণিজ্যের সেক্টরে কথা বলা হচ্ছে। এখন যেটা বলছিলাম যে সাধারণভাবে অনেকেই বলছেন যে বাণিজ্য তো আমেরিকা, যেহেতু ট্রাম্প সরকারে আসার আগে যে স্টেটমেন্ট গুলো দিয়েছেন সেগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট। দেখুন, বাণিজ্য সিকিউরিটি ছাড়া না, হ্যাঁ, বাণিজ্য আপনার এখন বাংলাদেশেও বাণিজ্য করার যে জায়গাটাকা বা যে সেক্টরটা রয়েছে সেটা খুব আমেরিকা হাতছাড়া করতে চাইবে না, কেউ অল্প বিস্তর হাতছাড়া করতে চায় না। তো ভারত তো অবশ্যই একটা বড় জায়গা, বড় ভূমি, কিন্তু বাংলাদেশে অল্প জায়গা হলেও, অল্প বাণিজ্য হলেও আমেরিকা সেটা হাতছাড়া করতে চাইবে না বলেই কিন্তু ট্রাম্পের এই ধরনের স্ট্যান্ড অনেকেই বলছে। মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি ব্যবসা চীন করে, আর বাংলাদেশ যদি চীনের স্যাটেলাইটে পরিণত হয় বা চীনের পক্ষে চলে যায়, আমেরিকা কখনোই চাইবে না। ফলে যেই কথাটা বলেছেন ট্রাম্প, যে নাও প্রাইম মিনিস্টার মোদি দেখবে ব্যাপারটা, এটা শুধুমাত্র একটা দিকে বিচার করলে অনেকগুলি দিক, মানে বলা হয়েছে বাংলাদেশ যদি কোনো কারণে তার
চীন ঘেঁষা নীতি নেওয়া শুরু করে বা চীনের দিকে ঢলে যায়, কিংবা যেটা মৌলবাদী কোন সরকার আসে যা কিনা আরো ইসলামিক জিহাদ বা এগুলো আরো বৃদ্ধি পায় যদি, হ্যাঁ। মনে রাখবেন হামাসকে কিন্তু থ্রেটনিং করে বলেছিল যে এর মধ্যে যদি হামাস চুক্তি না মানে ইসরায়েলের সাথে, তাহলে কিন্তু হেল উইল বি গোয়িং অন, হেল, এই কথাটা উনি বলেছিলেন। ওকে। এরপরে দেখলাম ওদিন 3 দিনের মধ্যে হামাস চুক্তি মেনে নিয়েছে। ফলে ট্রাম্প এই ইসলামিক মৌলবাদ এবং চীনের স্যাটেলাইট সে কেউ হয়ে যাক সেটা উনি কখনই মেনে নেবেন না। ফলে এর মধ্য দিয়ে বাংলাদেশকে পরিষ্কার, আমি যতটুকু বুঝেছি, বলে দেওয়া হয়েছে, তুমি যদি ইসলামিক মৌলবাদ, চীন ঘেঁষা নীতি এবং ভারত বিব্রত হয় সুরক্ষার দিক থেকে এমন কোন নীতি গ্রহণ করো, আমেরিকা কিন্তু মোটামুটি ভাবে, আমি বলে দিয়েছি আমার কথার মধ্য দিয়ে, আমরা ভারতের পক্ষেই থাকবো। সো লেট ইউ ডিসাইড কোন দিকে তুমি যাবে, নাম্বার 1। নাম্বার 2, এই মুহূর্তে ট্রাম্প আসবার পর আগের যে আমেরিকার যে বিভিন্ন পদস্থ জায়গাতে, বিশেষ করে যে জায়গাতে বসেছেন, একজনের নাম বলতে হয়, উনি তুলসী গাবার্ড। উনি হলো আমেরিকার যতগুলি ইন্টেলিজেন্স সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, তার যে গ্রুপ, সেই গ্রুপটার হেড উনি। এর আন্ডার সবগুলি যত রকম আর্থিক, যত সিআইএ বলুন, ফেডারেল ব্যুরো অফ FBI, যত রকম, তার ওনাকে বসানো হয়েছে। তুলসী গাবার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি। ফলে তুলসী গাব প্রথম গিয়ে আমাদের মোদীজি তুলসী গাবারের সাথেই আলোচনা করেছেন, যেটা বলছিলেন। তারপরে এখানে আপনার আছে পল কাপুর, একজনকে বসিয়েছে। তারপরে আছে বিবেক রামাস্বামী। মোদীজি সবার সাথেই কথা বলে দিয়েছে। আচ্ছা। এবং ট্রাম্প মনে হয় 2018 সালে যখন হিউস্টন একটা বিরাট সভা করে, যে আপনার হাউডি মোদি, উনি গিয়ে দেখেছেন প্রায় 50,000 ভারতীয় বা ওইরকম লোক ওনাকে স্বাগত জানিয়েছে। ট্রাম্প কিন্তু মিডিয়াকে খুব ভালোবাসেন। আমেরিকাতে ওনাদের যে প্রচার হয়, এত লোক আসে না। আমেরিকায় গিয়ে উনি ওনার দেশে যখন দেখলেন যে মোদির জন্য 50,000 লোক স্টেডিয়ামে দাঁড়িয়ে আছে, আহ্বান করছে ট্রাম্পকে, এটা উনি অভিভূত হয়ে গেলেন। পরবর্তীকালে যখন উনি ভারতবর্ষে আসলেন, আহমেদাবাদে বোধ হয় নিয়ার অ্যাবাউট 1 লক্ষ লোক উনাকে নমস্তে করেছিল। 1 লক্ষ লোকের সামনে ট্রাম্প তো রীতিমতো মোহিত হয়ে গেছেন। এরপর থেকে দেখা যাচ্ছে যে ট্রাম্প কথায় কথায় মোদির কথা বলেন, সেটার ব্যক্তিগত স্তরে একটা ওদের আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এইসব দেখে মোটামুটি ভাবে যারা ভারতের ভালো চায় না, মানে ভালো দেখতে চায় না ভারতের, আমরা ধরে নিতে পারি চীন, পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশ বা যারা যারা আছে, তারা কিন্তু এখন অন্যভাবে আছে। কারণ তারা বুঝে নিয়েছে, যা সংকেত যাচ্ছে যে তুলসী গাবার্ড বলুন, যে সব ভারতের পক্ষেই থাকবে। আমরা আরেকটা ন্যারেটিভ আমরা যদি অন্যভাবে দেখি, যে বলা হচ্ছিল যে ইউনিস প্রশাসনের সাথে বাইডেন প্রশাসনের একটা সুসম্পর্ক, একটা মধুর সম্পর্ক, একটা সিক্রেট পলিসি বাইডেনের ছিল। এখন তার জন্যই ইউনিস এই শক্তি পায়, এবং এরকমও কিন্তু আমরা শোনা গেছে, এরকম অনেকেই বলতে শোনা গেছে অনেকে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প ক্ষমতা দখল করার পর ইউনিস কতটা ব্যাকফুটে, এবং যেটা কিছুক্ষণ আগে একটু বলার চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগ এখন, ট্রাম্প প্রশাসন আবার মার্কিন মুলুকে বসার পর আওয়ামী লীগ এখন আবার নতুন করে কতটা এনার্জি পাচ্ছে বা শক্তি পাচ্ছে, এবং বাংলাদেশের পরিস্থিতির একটা পরিবর্তন ঘটাতে, বা সেটা পলিটিক্যাল অস্থিরতা বলুন বা এই ধরনের অশান্তির পরিবেশ বলুন বা মুসলিম ফান্ডামেন্টালিজম যাই চলছে, তার একটা পরিবর্তন ঘটাতে এখন সেটা কিভাবে, কি পজিটিভ ইঙ্গিত দিচ্ছে আপনি দেখছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে ইউনিস সরকার তো, ইউনুস তো যেখানে বসেছেন বেসিক্যালি তার পিছনে তো একটা শক্তি ছিল, এবং হাসিনা যে হঠাৎ করে সরে যাওয়া, পরবর্তী সময়ে বেরিয়েছে, ইট ওয়াজ এ লং ড্রন প্রসেস, ঠিক আছে, এটা তার ইম্প্যাক্ট। এখন ইউনুস এখন যেভাবে চলছে, ইউনুসকে দেখে মনে হচ্ছে বেসিক্যালি হি ইজ নাও ইন দ্য চেয়ার অনলি টু ডিমোলিশ দি আওয়ামী লীগ অ্যান্ড দ্য হিন্দুস, আমি যেটা দেখতে পাচ্ছি। কারণ আপনি গত 5ই ফেব্রুয়ারিতে ঢাকা প্লাস বাংলাদেশে যে নাকি আওয়ামী লীগের বিভিন্ন
বাড়ি থেকে আরম্ভ করে অন্যান্য সাপোর্টারদের যেভাবে নাকি ধ্বংস করা হয়েছে, তো ইউনুসকে সরকার, সেখানে তো সরকার ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ বেসিক্যালি সাইলেন্ট, কিছুই তো করেনি না। এটা এখন মানে উনি ধরে নিয়েছেন যদি ইফ ইট ইজ এগেইনস্ট আওয়ামী লীগ দেন ইট ইজ ওকে, হ্যাঁ ইউ উইল সাপোর্ট ইট, ঠিক আছে। কিন্তু এই এগেইনস্ট ইন্ডিয়া, এগেইনস্ট আওয়ামী লীগ তারা সাপোর্ট করবে, বাকি সব মানে বাংলাদেশ বিরোধী সব। এখন আমার মনে হয় যে বাংলাদেশের এখন একটা প্রসেস চলবে, প্রসেস ইনিশিয়েটিভ হচ্ছে, সেটা হলো কি বাংলাদেশে কত তাড়াতাড়ি আপনার নির্বাচন করা যায়। যত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচন হবে তারপর বোঝা যাবে বাংলাদেশে সঙ্গে বেসিক্যালি ভারতের সম্পর্কটা কোন জায়গায়, সম্পর্কটা কোন দিকে যায়। কারণ কি শুনুন, বেসিক্যালি হাসিনার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা ছিল ভারত সরকারের, সেটা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই হোক বা কংগ্রেস নেতৃত্বাধীন সরকারই হোক, এখন হয়তো আওয়ামী লীগ সরকার যদি না আসে, অন্য যে কোনো সরকারই আসুক, যদি গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তো বেসিক্যালি একটা কার্যকরী সম্পর্ক থাকলেই তো বেটার না। কারণ কি আপনি যদি আপনার প্রতিবেশী যদি আপনার সঙ্গে কনস্ট্যান্ট যদি আপনাদের ইরিটেটিং একটা যদি টেনশন থাকে, তাহলে সেখানে সেটা কারোর জন্যই ভালো না, না গুড ফর বাংলাদেশ, না গুড ফর ইন্ডিয়া। সুতরাং এখন এই দায়িত্বটাও আমার মনে হয় দায়িত্বটা ইন্ডিয়া গভর্নমেন্ট নরেন্দ্র মোদীর কাছেই আছে আমার মনে হয়। ইট অলসো ইনক্লুডস বাংলাদেশে ওই প্রসেসটা কি করে হবে, ইনিশিয়েটিভ হবে, তাতে হয়তো বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন লোক যারা আছেন ওনারা হয়তো এটাকেও ইন্ডিয়ার দাদাগিরি ভাবতে পারে। কারণ কি বাংলাদেশের এখন একটা বাংলাদেশের একটা অংশের লোকের মধ্যে এমন একটা ভাব হয়ে গিয়েছে, দে হ্যাভ বেসিক্যালি দে আর লিভিং ইন অ্যানাদার রিজন, যে ইন্ডিয়া ইজ বেসিক্যালি রুলিং দেম। বাট দিস ইজ এ টোটাল এই একটা বাংলাদেশের বর্তমান জেনারেশনকে এটা ফিট করে দেওয়াতে ভারতের পক্ষে একটু মুশকিল হচ্ছে আমার পার্সোনালি। কারণ কি পার্সোনালি আমি যেটা বুঝতে পারছি, এবং তার জন্য কিছুটা আওয়ামী লীগ সরকারও দায়ী ছিল, সেটা না তার আগেও বলেছিলাম, তার আগে আওয়ামী লীগ সরকার কিছুটা দায়ী ছিল। এখন ইন্ডিয়াকে বেসিক্যালি এটা নিতে হবে, ওই যে উই আর নট বেসিক্যালি ইম্পোজিং এনিথিং, ঠিক আছে, উই আর নট ইম্পোজিং এনিথিং। হ্যাঁ, ট্রাম্পের সঙ্গে যে দায়িত্বটার কথা বলা হচ্ছে, ইন্ডিয়া ইজ বেসিক্যালি এখানে দেখুন শুনুন, বেসিক্যালি ইন্ডিয়াকে অ্যাভয়েড করে আমেরিকা এখন আশেপাশে অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, হু হ্যাভ এ বেটার রিলেশনস বা কন্ট্রোল কার আছে, নেই, ইন্ডিয়া ছাড়া কারণ নেই যে আমেরিকা ক্যান ট্রাস্ট, আমেরিকা ক্যান বেসিক্যালি ইমপ্লিমেন্টস ইটস পলিসি, সেটা তার ডিফেন্স পলিসি। কিন্তু আমেরিকাও ইন্ডিয়াকে কি সুপার পাওয়ার হতে এশিয়ানে এই রেঞ্জে এশিয়াতে সুপার পাওয়ার হয়ে উঠে আসতে কি ইন্ডিয়াকেও আমেরিকা দেবে? মানে না না না, শুনুন, দেবে না, ইন্ডিয়া হ্যাজ টু অ্যাটেন্ড ইট, কেউ কাউকে দেয় না। না না, প্রথমে বলেছিলাম আমেরিকা কি সেখানে পথটা ছেড়ে দেবে? আমি যে কথা বললাম যে there is no friend and enemy, right, only permanent interest. যতক্ষণ আমেরিকার ইন্টারেস্ট ইন্ডিয়া সার্ভ করবে ততক্ষণই ইন্ডিয়ার সাথে আমেরিকা বন্ধুত্ব থাকবে। উল্টা দিক থেকে ইন্ডিয়ার স্বার্থ যতদিন আমেরিকা সার্ভ করবে, ইন্ডিয়া ততদিন আমেরিকার সাথে বন্ধুত্ব রাখবে। পরিষ্কার কথা, এখানে ভালোবাসা গল্প না। এই মুহূর্তে চীন কিংবা রাশিয়া এখন নাই সিনে, গত 2-3 বছর লড়াই করার পর এর সাথে কি বলে আমাদের ওই ইউক্রেন লড়াই করে আছে, এখন প্রায় মানে সেই শক্তি নেই। এখন চীন অর্থনৈতিক এবং সামরিক ভাবে চেষ্টা করছে মানে ডমিনেট করার এশিয়ার দক্ষিণ চীন সহ এইদিকে বিভিন্ন জায়গাতে। ফর দ্যাট রিজন এখন চীনকে যদি আটকাতে হয়, আমেরিকার ভারতের দরকার। হ্যাঁ, ভারতের যে শক্তি বা ভারতের যে বাজার, এটাও আমেরিকার দরকার। আর ভারতেরও দরকার চীনের মতো শক্তিকে রুখতে গেলে আন্তর্জাতিক স্তরে একটা আমেরিকার মতো বড় বন্ধু যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল, হ্যাঁ, এখন দরকার। ফলে ভারতের এখন আমেরিকার প্রয়োজন, আমেরিকার এখন ভারতের প্রয়োজন। যতদিন এই প্রয়োজন দুজন রক্ষিত হবে ততদিন ভালো বন্ধুত্ব থাকবে। কিছুক্ষণ আগে যেটা আপনাদের আলোচনার মধ্যে উঠে এসেছিল, বা যে এই যে বাণিজ্যিক একটা ঘাটতি রয়েছে আমেরিকা এবং ভারতের বাণিজ্যিক ঘাটতিটা, এখন এই ঘাটতি মেটাতে বলছে যে আমেরিকা থেকে অনেকটা বেশি খনিজ তেল
ভারতকে ক্রয় করতে দেখুন হবে? ভারতের অনেক কিছু ভারতকে ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ। ভারতের না, সবচেয়ে এটা কি আমি মানে একটু বলছি- জোরে দিই, ইউক্রেন রাশিয়া না, যুদ্ধের এটা সময় না, এটা না। রাশিয়া না, থেকে না, 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 খনিজ এটা- তেল এটা- ক্রয় এটা- করা- এটা রাশিয়ান আছে না, এটা আচ্ছা। হলো ভারতের যে প্রথম তিনটে প্রধানতম আমদানি করতে হয় হুম, এখনো পর্যন্ত, একটা হলো গিয়ে আমাদের এনার্জি, হুম, সবচেয়ে বেশি পয়সা যায়। দ্বিতীয়ত ডিফেন্স, হুম, গোটা পৃথিবীর 10% ডিফেন্স মানে পয়সার দিক থেকে ভারত ক্রয় করে থাকে। আচ্ছা। এই ডিফেন্স এবং এনার্জি ভারত সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট অন্য দেশের উপর, হুম, এবং এইটা কিন্তু সুরক্ষার দিক থেকে সবচেয়ে ক্ষতিকর। কোনো কারণে যদি রাশিয়া তেল দেওয়া বন্ধ করে দেয়, ভারত কি করবে? হুম, কোনো কারণে যদি ভারত যেখান থেকে সামরিক অস্ত্র কেনে ওরা বন্ধ করে দেয়, ভারত কি করবে? হুম, ফলে এই দুটো কিন্তু কোনো দেশের সুরক্ষার জন্য সবচেয়ে কঠিন। চীন কেন বারবার পাকিস্তানের দিয়ে রাস্তা তৈরি, গোয়াদর পোর্ট চেষ্টা করে কেন করছে? কারণ চীনে প্রায় 70% এনার্জি, হুম, তার গ্যাস তেল ভারত মহাসাগর হয়ে মালাক্কা প্রণয় দিয়ে যায়। হুম, এখানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। হুম, হুম। ভারত যদি সিঙ্গাপুরের এই মালাক্কা প্রণয় বন্ধ আটকে করে দেয়, দেয়, হ্যাঁ। তো চায়নার তো পুরো 70% তেল আটকে যাবে। হুম, চায়না প্রায় 50% রপ্তানি আমদানি রপ্তানি এইখান দিয়ে বেরোয়, ভারত মহাসাগর দিয়ে। হুম, ফলে ভারতের যে এই এত সামরিক জিনিস ভারতকে বাইরে আনতে হচ্ছে, যার জন্য মেক ইন ইন্ডিয়া চালু করেছে, প্রচুর কিছু মানুষ তৈরি, কিন্তু আমরা এখনো কিন্তু অনেক দূর স্বয়ম্বর হতে পারিনি। হুম, 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 আপনি চিন্তা করে দেখুন একটা জিনিস, যে ভারতের সাথে আমেরিকার কতখানি সম্পর্ক ট্রাম্প আসবার পর হয়েছে। আমেরিকার বাইরে মাত্র 10টি দেশকে আমেরিকা F-35 বিক্রি করেছে বা দিয়েছে, ওকে। এবং তার মধ্যে ম্যাক্সিমাম ন্যাটো অ্যালাই, মানে আমেরিকার খোদ এশিয়াতে পেয়েছে অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া আর ভারত, ইসরায়েল 4টি দেশ পেয়েছে। তারা পুরোপুরি আমেরিকার সঙ্গে চুক্তি আছে ওদের। ভারতের শর্তে আমেরিকার কিন্তু অতটা ঘনিষ্ঠতা নেই, এখন মাঝামাঝি হচ্ছে কিছু একটা। আমরা দেখলাম F-35 ভারতের যে ব্যাঙ্গালোরে যে এয়ার শো হয় প্রতি বছর, এখানে এসছে। F-35 আমেরিকা স্টক করে কাউকে দেয় না, ভারতকে দেওয়ার জন্য আমেরিকা এসছে। এটা খুবই একটা অত্যাধুনিক প্লেন। ওকে। আমরা জানি যে সেই আমল 80-র দশকে F-16 পাকিস্তানকে দিয়ে, সেই আমল সবচেয়ে উন্নত মানের প্লেন পাকিস্তানে দেওয়া হয়েছিল। ফলে এইটা থেকে বোঝা যায় আমেরিকা ভারতের কত কাছে আসতে চাইছে, যে ভারতে আমেরিকা সবচেয়ে উন্নত প্লেনটি, যুদ্ধ প্লেনটি পাঠাচ্ছে। এছাড়া আমাদের যে ল্যান্ড ফোর্স মানে আর্মি, তার জন্য আমাদের একটা ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকলস আছে, মানে সৈন্যরা ওটার মধ্যে দিয়ে যুদ্ধে যায়, গোলাগুলি না থাকে, লোহার তৈরি স্ট্রাইকার, যেটা এটা ভারতে আমেরিকা তৈরি করবে বলে টাটার সঙ্গে চুক্তি হয়েছে। আচ্ছা। ফলে আমেরিকার অনেক উন্নত মানের যন্ত্রপাতি ভারতে এখন তৈরি হচ্ছে। ফলে আমেরিকা চাইছে ভারতকে পাশে রাখতে, কারণ ভারতের যে এত 140 কোটি লোক, অর্থাৎ এখানে আপনার শ্রম সম্পদের অভাব নেই, বাজারের অভাব নাই, এবং ভারতের যে ভাবমূর্তি বিশ্বে মোটামুটি 4-5টা দেশ বাদ দিলে, পাকিস্তান, নর্থ কোরিয়া, এরকম কয়েকটা দেশ যার যে রোগ স্টেট, মানে ভালো দোষ আছে, এগুলো সবার কাছে ভারতের সম্পর্ক খুব ভালো। ফর দ্যাট রিজন এখন এই মুহূর্তে ট্রাম্পের সাথে আসাম মানে মোদি যে যাওয়ার পরে আমার তো মনে হয় ভারতের আশেপাশে যে দেশগুলি এখনো ভারতের বিরোধিতা করছিল, আমেরিকা, আমি আবার বলছি, কখনোই চাইবে না ভারত সুরক্ষার দিক থেকে বিব্রত হোক, এমন কিছু স্টেপ কোনো দেশ নেই। কারণ আমেরিকার একমাত্র টার্গেট এখন চীন। ওকে, ওকে। আমরা যদি দ্বিপাক্ষিক আলোচনার কথা বলি, এখানে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার জন্য, কারণ কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আলোচনা না করে সেটা অবশ্যই কোনো কিছুর সমাধান হয় না। এখন এই আলোচনার জন্য যদি ভারত বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যে অস্থির পরিবেশ, তা তো অবশ্যই একটা চিন্তার বিষয় ভারতবর্ষের জন্য, কেন বারবার ভারতের সীমান্ত আক্রান্ত হচ্ছে। এখন আমরা দেখছি বিশেষ উত্তর পূর্ব ভারতের, পশ্চিমবঙ্গে হোক বা সেটা ত্রিপুরাতে হোক বা কিংবা আসামে হোক। পাশাপাশি হিন্দু নির্যাতন একটা বিরাট বড় ফ্যাক্টর এই মুহূর্তে বাংলাদেশে। এইসব বিষয়গুলোতে নিয়ে যদি কোনো দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন, বাণিজ্যের ঘাটতি হচ্ছে দুদেশের মধ্যে, এখন সেখানে আমেরিকা মধ্যস্থতা করার কতটা সম্ভাবনা দেখছে? আমেরিকা মধ্যস্থতা করবে না তো বলে দিয়েছে। তার আগেও যখন নাকি এই সমস্ত হচ্ছিল, ইউনিট সরকার যখন নাকি বিডেন যখনই ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল ইনফরমেশন যেটা বিভিন্ন মিডিয়ায় জানা যায়, বাংলাদেশের কিন্তু
লোকজন কিন্তু সেখানে গিয়েছিল, বিডেন প্রশাসনকে বলেছিল আচ্ছা এটাকে নেগোশিয়েট করবার জন্য, ইন্ডিয়াকে বলবার জন্য, হুম, ঠিক আছে। হুম, তো বিডেন কিন্তু ইন্টারভেন করেনি, বিডেন গভর্নমেন্ট, বাইডেন গভর্নমেন্ট করেনি, বলে দিয়েছে হুম, বেসিক্যালি নিজেদের মধ্যে রিজলভ করে নেওয়ার জন্য, আচ্ছা নিজেদের মধ্যে রিজলভ করে দেওয়া না। এবং এইখানেও বেসিক্যালি হুম, এই টোটাল যে ব্যাপারটা বাংলাদেশকে শুন, বেসিক্যালি বাংলাদেশ ইজ মিস ইনফর্মড অ্যান্ড বেসিক্যালি ইল ইনফর্মড আচ্ছা, বাই দ্যার লিডারশিপ, হুম, ঠিক আছে। ইন্ডিয়া গভর্নমেন্টের এখন এখানে এমন কিছুই হবে না যে আপনাকে টেবিলে আসতেই হবে, হুম, টেবিলে আসতেই হবে, টেবিলে মানে বাইলেটারাল রিলেশনশিপ আর একটা থার্ড পার্টি বলে দেবে সেটা আপনার হবে, সেটা হয় না কখনো। দ্বিপাক্ষিক সম্পর্ক, নিজেদের মধ্যে সম্পর্ক নিজেরাই রিজলভ করতে হবে, সেটা বৈঠকে আসতে হবে, এসে সেটা শেষ করতে হবে। কিন্তু বাংলাদেশে এখন যেটা সমস্যা, হুম, সেটা বাংলাদেশে যারা নাকি ক্ষমতায় বসে আছে, হুম, অন্তর্বর্তীকালীন সরকার, হুম, ওরা তো দে ডোন্ট হ্যাভ দ্যাট লোকাস স্ট্যান্ডি, তাদের তো কোনো বেজ নেই। ইলেকশন করেনি তো, হুম। election হ্যাঁ। আছে ওদের। জনমত পেয়ে আসেনি তো একদম। সুতরাং তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও এই জায়গার একটা হয়তো কিছুটা হয়তো মানে দীর্ঘকালীন কোনো চুক্তিতে যেতে পারছে না। কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমি কি চুক্তি করবে? দীর্ঘকালীন চুক্তিতে যাব? সাময়িক কিছু দেখুন আপনি, কিছু কিছু ব্যাপার ধরুন রপ্তানির ব্যাপার হয়, হুম, সেটা পেঁয়াজই হোক বা আলুই হোক বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি হোক, বিডিআর বর্ডারের প্রবলেম হোক, হুম, এগুলো হয়তো কিছু কিছু সমস্যার কথা হচ্ছে। আমাদের তো এই পররাষ্ট্র সেক্রেটারি তো, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি তো বাংলাদেশ ভিজিটও করে এসেছে। হুম, হুম, তো সুতরাং ইন্ডিয়া হ্যাজ বেসিক্যালি মানে ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ বেসিক্যালি স্টেটেড ইটস পজিশন ভেরি ক্লিয়ার টু দি বাংলাদেশ। আচ্ছা, আর এখন যেটা নাকি এটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন হুম, সরকারে যারা আছে ওনারা ওনাদের স্থায়িত্বকে আরো দীর্ঘ বাড়াবার জন্য তারা চেষ্টা করছে, ইন্ডিয়া বিরোধী তারা একটা জিগির তুলছেন, এবং ওনারা যাদের প্রতিনিধিত্ব করছে তাদেরকে ক্ষমতায় আনবার জন্য হুম, তারা দে আর অ্যাক্টিং অন বিহাফ অফ দোজ পিপুল, দোজ হু বেসিক্যালি হেল্প দেম হুম, টু অকুপাই দ্য চেয়ার। ইউনিসকে যারা বসিয়েছেন হুম, তাদেরকে তাদের জমি সুরক্ষিত, তাদেরকে মসৃণ করে দেওয়ার জন্য, তাদের পথটা মসৃণ করার এনে জন্য দেওয়ার জন্য কাজ তিনি করছে। ঠিক আছে। সুতরাং এখন ভারতকে এটা দেখতে হবে। এখন যদি ভারত যদি দেখে যে বেসিক্যালি দে আর বেসিক্যালি অ্যাক্টিং এজ বেসিক্যালি দ্য ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস, হুম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড থিঙ্ক অন দ্যাট লাইন অলসো। Ultimately, these will also impact our security. হুম, So that we cannot remain silent. হুম। We cannot remain silent. আমাদেরকে এটা দেখতে হবে। তার জন্য যা করার ভারতবর্ষকে করতে হবে। We are coming there. হুম। সুতরাং ইন্ডিয়া should keep a basically close watch on the Bangladesh politics. Okay. মানে এটা দূর থেকে আমি অ্যাকশন করি বা না করি, হুম। I have to keep মনিটর basically- করা, মনিটর ভিজিলেন্স থাকতেই হবে। থাকতেই হবে, কারণ it is in the interest of our Okay. security. ওকে, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আরেকটা শেষ বিষয়ে আপনাদের কাছে একটু আলোকপাত চাইবো। এটা আমাদের এই যে মোদি এবং ট্রাম্পের বৈঠকে আরেকটি চুক্তি হয়, যেখানে 26/11 মুম্বাই হামলার দোষী কুখ্যাত জঙ্গি নেতা যে তাহাউর রাহানাকে ভারতে প্রত্যাবর্তন মানে করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন রাষ্ট্র। এখানে এখন বলা হচ্ছে যে সেই 26/11 হামলার দ্বিতীয় ব্যক্তি শাস্তি পাবে কাসাবের পর। এখন এটা কতটা মানে এই যে টেরোরিজমকে ভারতবর্ষের চারপাশ থেকে, সেটা এই থেকে পাকিস্তান হোক, দিক থেকে বাংলাদেশ হোক, সেটা কত বড় ইঙ্গিত দেবে? 26/11-তে হুম। অর্থাৎ মুম্বাই হামলার কথা বলছেন তো? একদম। মুম্বাই হামলায় কিন্তু আমেরিকারও প্রচুর নাগরিক মারা গেছে, হুম, এবং ঘটনাটা ভারতবর্ষে ঘটেছে হুম। ভারতে 2008 সালে। 2008 সালে হুম, এখানে ভারতের নাগরিক প্রচুর মারা গেছে, এছাড়া আমেরিকা ও অন্যান্য দেশের নাগরিক মারা গেছে। হুম, তো এইটা আমেরিকা কখনোই চাইবে না যে তাদের দেশের নাগরিককে যারা মেরেছে হুম, তারা বিচারের বাইরে থাকুক। হুম, এই জন্য আমেরিকা এইটা দিয়ে একটা সংকেত দিতে চাইছে, তুমি যদি ভারতবর্ষে বা কোথাও আমার কোন নাগরিক মেরে থাকো, হুম, আমরা ধরে সেই দেশকে দিয়ে দেবো, তার বিচার হবে, বিচার যা হবে তাই হবে। হুম, অতএব তুমি আমেরিকা এটা বোঝাতে চাইছে শুধু পাকিস্তান সবাইকেই, হুম, যে তুমি যেখানে কোনো অন্যায় করো না কেন, যদি আমার কোনো নাগরিকের ক্ষতি হয় আমি তো বিচার করবো, কারণ তাহলে প্রায় বছর 10 আটকে রেখে দিয়েছে, হুম, এখন প্রায় বিচার শেষ ওইভাবে হুম, এখনো ভারতকে হ্যান্ড ওভার করছে। হুম। এইটা প্রমাণ করে কতটা ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গভীর। হুম, আমি এটা বলে একটা কথা বলি, জাস্ট আমাদের মোদিজি আমেরিকায় গেছে, হুম, মোহাম্মদ ইউনুস গেছে দুবাইতে,
মানে বুঝতে পেরেছেন তো, এখন মোহাম্মদ ইউনিস আর আমেরিকা যাচ্ছে না, দুবাই যাচ্ছে ওরা ইসলামিক বন্ধুদের সাথে। আচ্ছা। মানে ওইখান থেকে সাহায্য পাবে না ধরে নিয়েছে। আমেরিকা সাহায্য না করে ইউরোপ থেকেও আসবে না। অর্থাৎ বড় বড় যে টাকাওয়ালা দেশগুলো, এবং মনে রাখবেন বাংলাদেশের যে মূল রপ্তানি সেটা হলো বস্ত্র শিল্প, গার্মেন্টস, তার 70 to 80% আমেরিকা এবং ইউরোপে যায়। ফলে মোহাম্মদ ইউনূস ভয় পেয়ে এখন দুবাই সফর শুরু করেছে, সেখানেও খুব একটা সাড়া পাচ্ছে না। আচ্ছা, আপনার এই প্রশ্নের আনসারে বলি, 26/11 ঘটনাটা আমাদের চোখ খুলে দিয়েছে। এইটা থেকে বোঝা যাচ্ছে এইগুলো ট্রাম্প একদম বরদাস্ত করে না। ট্রাম্প এই মানে কোন মৌলবাদী ব্যাপার, ইসরায়েলি তার প্রমাণ, একদম পছন্দ করে না। টেররিজমকে এরকম কোনোভাবে প্রশ্রয় দেবে না, এগুলো একদম পছন্দ করে না। এবং আপনি জানেন এই ট্রাম্পই বলেছিল যে আমরা প্রথম যে আমরা আফগানিস্তান সরে আসব, পরে বিডেন সরিয়ে নিয়ে এসছে। তো ট্রাম্প যতদিন থাকবে তখন এরকম, বিশেষ করে এখন মৌলবাদ বলতে আমরা মোটামুটি ভাবে দেখি ম্যাক্সিমাম ইসলামই হচ্ছে, অন্যান্য আছে ছোটখাটো আছে। যে ট্রাম্প এখন চাইছে এই যুদ্ধ থেকে পৃথিবীটাকে বাঁচিয়ে বাণিজ্য বাড়াতে, শিল্প বাড়াতে, এই ব্যাপারগুলো চাইছেন। সেইখানে ট্রাম্পের সাথে মোদির যে ব্যক্তিগত সম্পর্ক, এবং ভারতে ট্রাম্প এসছেন, ফলে এই ব্যাপারটা এখন মানে আমার মনে হয় ভারতের এবং আমেরিকা উইন উইন সিচুয়েশন আমার মনে হচ্ছে এই ব্যাপারে। এবং বিভিন্ন পোস্টে যে বড় বড় কি যে পোস্ট আছে, সেখানে যদি ভারতীয় বংশোদ্ভূত লোকেরা বসে, তুলসী কুমার যদি ভারতীয় বংশোদ্ভূত নয়, উনি হিন্দু ধর্ম ওনার মাঠ থেকে পেয়েছেন, উনি ভারতীয় নন, অনেকে ভুল করেন ভারতীয়, উনি ভারতীয় নন, মানে ভারত থেকে যাননি উনি, ভারতে ওনার বাবা মা যায়নি, উনি ওইখানকারই লোক। আচ্ছা, ওইখানকারই লোক। তো যে বসেছে, এতে আমরা আশা করতে পারি ভবিষ্যতে যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ যারা যারা আছে দক্ষিণ এশিয়াতে ভারতের স্বার্থ রক্ষিত হয় এমন কাজই আমেরিকা করবে, এবং ভারতও আমেরিকার স্বার্থ রক্ষী এই জিনিসটাও ভারত দেখবে। ওকে স্যার, এই ব্যাপারে সঙ্গে স্যার আপনার কি মনে হয়? কারণ কোন একজন, আমি মনে আছে কেউ হয়তো কোথায় পড়েছিলাম, কেউ লিখছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান অ্যান্ড হি মিনস বিজনেস অ্যান্ড হি উইল নট টলারেট টেররিজম। এখন এই বিষয়টাতে হি মিনস বিজনেস, এবং এই যে তারিফের কথাটা আপনারা বলছিলেন, ট্যারিফ নিয়ে, বাণিজ্য নিয়ে, বাণিজ্যের ঘাটতির ব্যাপারটা, শুল্ক চাপানোর ব্যাপারটা, এই সব কিছু নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই সজাগ হয়ে গেছেন, আসা মাত্রই, ক্ষমতায় বসা মাত্রই। তো সেই জায়গাতে টেররিজমকে প্রশ্রয় দেবেন না, এবং সেটার একটা প্রমাণ হচ্ছে যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা নেগেটিভ বার্তা দিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানকে? না না, এটা তো ধরুন আপনার পরিষ্কারই, কারণ কি অবজেক্টিভটাই তো বললাম যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়াতে দুটোই থ্রেট। প্রথমেই বলেছি, একটা বেসিক্যালি দ্য মার্চ অফ চায়না, আর সেকেন্ড হলো দ্য গ্রোথ অফ মুসলিম ফান্ডামেন্টালিজম। তো এখন 26/11 যারা ছিল মুসলিম ফান্ডামেন্টালিজম, তো ন্যাচারালি ওটা উনি যেটা বলছেন সেটা ইমপ্লিমেন্টেশন করলেন। ইট ইজ এন এক্সাম্পল, বলছি না শুধু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, এবং এটার জন্য উনি বলছেন Modi has been working on this thing. Modi has been working on this, তার মানে কি? Modi has been working on this counter terrorism. ওকে, ঠিক আছে, এই কাউন্টার টেররিজমে উনার পাশে ছিলেন উনি। তো সুতরাং আরেকটা ব্যাপার আমি বাংলাদেশ সম্পর্কে বলবো, সেটা হলো যে অনেকের হয়তো, বাংলাদেশেরই অনেকের হয়তো একটা প্রবলেম থাকতে পারে যে হোয়াই হাসিনা ওয়াজ এ কমোডিটি ইন ইন্ডিয়া। বাংলাদেশে একটা রিজেন্টমেন্ট থাকতে পারে। বাংলাদেশে অনেকেই বলছিল হাসিনাকে দিয়ে দাও, তার মানে কি আলটিমেটলি ইট ইজ অলসো বেসিক্যালি এন্ডোর্স যে হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত ইন্ডিয়া গভর্নমেন্ট নেবে দ্যাট ইজ ওকে, এবং যার সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল, ঠিক আছে, তার বিরুদ্ধে কোনো আচরণ হয়নি, বিরুদ্ধে কোনো বক্তব্য হয়নি। তো দিস মাচ আই লাইক টু সে। তবে এটা ভারতকে বেসিক্যালি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ, ওয়ার্কিং একটা রিলেশনশিপ বাংলাদেশের সঙ্গে এস্টাবলিশ করবার জন্য এই দায়িত্বটাও আমার মনে হয় ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে মোদিজির উপরেই বোধহয় ছাড়া হয়েছে। আমি যে তাহলে যেটা না, বাংলাদেশ হয়ে গেছে এই ট্রাম্পের পর এই কয়েকদিন বাংলাদেশ দেখবেন সুর অনেক নরম হয়ে গেছে, ওরা বুঝে গেছে ওকে হোয়াট ইজ রিয়েলিটি, ওরা বুঝে গেছে হোয়াট ইজ রিয়েলিটি। নাহলে এখন ইউনিস সাহেব দৌড়ে এখন দুবাই যান না, তৎক্ষণ দুবাই গেছেন, এইখানে এখন জানেন ওরা এখানটা এখন আর ওই সে রমরমা নেই আমেরিকান ইউরোপের যে লাফালাফি করেছিলেন। এখন দুবাই, সৌদি আরব এইদিকে ঘোরাঘুরি করছে। মনে রাখবেন এই কান্ট্রিগুলির সাথে ভারতের খুব ভালো বন্ধুত্ব, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের মাস্কাট
খুব ভালো বন্ধুত্ব, ওইখানে উনি কোলকে পাবেন না, পরিষ্কার আমি বলে রাখলাম। এবং এটা বুঝে গেছে বলে আগামী এই গত 2-3 দেখুন, ওনাদের টিভি খুলে দেখবেন, সবকিছু খুলে দেখবেন, ওদের সুর এখন অন্যরকম হয়ে গেছে। ঠিক, ওকে, তাহলে আমরা এই মুহূর্তে এটাই বলতে পারি, আপনি যেটা বলছিলেন যে এই ট্রাম্প এবং মোদির যে বৈঠক, এই বৈঠকে ভারতের এবং আমেরিকার দুপক্ষেরই উইন উইন সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে। আর সেখানে অবশ্যই চিন্তার ভাঁজ ইউনিসের কপালে, চিন্তার ভাঁজ বাংলাদেশে মৌলবাদীদের কপালে। ধন্যবাদ দুজনকে আজ অংশগ্রহণ করার জন্য, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছেন মোদির সাথে ট্রাম্পের বৈঠকের পর একদিকে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হবে, আর অন্যদিকে দুশ্চিন্তার ভাঁজ ইউনিসের কপালে। কি করবে এখন বাংলাদেশ, আর কতদিন চলবে বাংলাদেশে এই অরাজকতা? আন্তর্জাতিক চাপের কাছে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব, সেদিকে নজর রাখছি আমরাও। তাই আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।